রহমান রাহিম ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে লাইভ ক্লাসটির জন্য সবাই প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাস শুরু করার পূর্বেই তোমাদেরকে অবগত করতে যাচ্ছি যে তোমরা তো অবশ্যই জানো আমাদের এখন থেকে প্রতি সপ্তাহে একটি সিটি হবে। তাহলে সেই সিটিটা কিসের উপর হবে? অবশ্যই আমরা যে তোমাদের সাথে লাইভে ক্লাস দিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা ঠিক নিজেরা প্রস্তুত আছো কিনা আমাদের একটু যাচাই করা প্রয়োজন আছে। আমি মনে করি এটা খুবই প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে তার আগেও জানিয়েছিলাম যে যখন আমি যে অধ্যায়টি পড়াবো সেটির সাথে সাথে যেন তোমরা সেটাকে সাথে সাথে চর্চা করো এবং যে অধ্যায়গুলো শেষ হয়ে গিয়েছিল সেইগুলো সময় বের করে রিভিশন দিবে নিজের কাছে। তো শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি যদিও বলেছি, আমি আবারও বলছি, আমি তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে সমন্বয় ও নিয়ন্ত্রণ পড়াচ্ছিলাম। আর এই অধ্যায়টি প্রায় আজকে নিয়ে 13তম অধ্যায়, 13তম ক্লাস। তো শিক্ষার্থীরা, তাহলে দেখো এই একটি অধ্যায় শেষ করতে আমার 13টি ক্লাস লাগছে এবং আজকে এই অধ্যায়টা আমি শেষ করব, 13তম এবং শেষ ক্লাস এটি। তাহলে তোমাদের যে সিটি পরীক্ষাটি হবে, আমি এই অষ্টম অধ্যায় থেকেই তোমাদের সিটি পরীক্ষাটি নেব। তাহলে তোমরা যারা প্রতিদিন লাইভে উপস্থিত ছিলে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিলে এবং সেভাবে কাজ করেছো, আমার মনে হয় তোমাদের কাছে সিটি পরীক্ষা দিতে ভালো লাগবে এবং ভালো একটি নাম্বার পাবে। কিন্তু যারা দূরে ছিলে ক্লাস থেকে এবং তাদের কিন্তু সমস্যা হবে। বইয়ে যত কিছুই থাকুক, ক্লাসটি অত্যন্ত জরুরি। কারণ ক্লাসটা যদি তোমরা ভালোভাবে শোনো, বুঝো, তাহলেই কিন্তু যখন তুমি নিজে পড়তে যাবে তখন টিচারের যে টপিকটা বুঝেছিল তার সাথে সমন্বয় করে পড়লে পড়াটা অনেক সহজ হয়ে যায়। আর সেজন্যই তোমাদেরকে আমি প্রায় বলি যে প্রতিটা অধ্যায়ে প্রতিটি টপিকে গুরুত্ব দিবে এবং ক্লাসটি ভালোভাবে দেখবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়টি 13তম এবং শেষ ক্লাস। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব বলেছিলাম সেটি হচ্ছে এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন জ্ঞানমূলক অনুধাবন, এছাড়াও সিকিউ কিছু কোশ্চেন আসে। আমি সেটার উপরই আজকে বাকি যে অংশগুলো এখনও পড়ানো ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের অভাবে পড়াতে পারিনি, তো সেইগুলি আজকে আমি পড়িয়ে শেষ করব। আর আগামী ক্লাসে আমি তোমাদের 12তম অধ্যায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 12তম অধ্যায় প্রাণীর আচরণ অধ্যায়টি আমি শুরু করব। তো শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি ক্লাসটি শুরু করছি। আর তার আগে তোমরা আমাকে কনফার্ম করো যে ক্লাস লেখাটি এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, অর্থাৎ বাইরের কোনো অতিরিক্ত শব্দ তোমরা শুনতে পাচ্ছ কিনা। তবে শিক্ষার্থীরা, আরেকটি কথা না বললেই নয়, আমি ক্লাস চলাকালীন তোমাদের যে প্রশ্নগুলো করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই উত্তরগুলো দিবে। কারণ আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা যদি উত্তরগুলো সাথে সাথে দিতে পারো, আমি সময় যদি এখনও নাও ক্লাসটা আমি চেষ্টা করব তোমরা কি কমেন্ট করছো সেগুলো দেখার জন্য। যদি কোনো কারণে সবগুলো দেখার অনেক সময় কমেন্টগুলো নিচে চলে যায়, অনেক সময় আমি হয়তো বা ক্লাসের ফাঁকে এসে দেখলাম তোমার কমেন্টটা হয়তো বা উপরে চলে গেছে, আমার হয়তো চোখে পড়েনি, কিন্তু পরবর্তীতে আমি কমেন্টগুলো দেখে অবশ্যই উত্তরগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, এখন আমি এই অধ্যায়টি যেহেতু শেষ করব সমন্বয় ও নিয়ন্ত্রণ, তাহলে তোমরা অবশ্যই জানো এই অধ্যায় থেকে আমি কি কি পড়িয়েছিলাম। আর যেহেতু তোমরা বৃহস্পতিবার আগামী এই সপ্তাহের শেষ দিন তোমরা কোশ্চেন নিতে আসবে, কোশ্চেন এইটার উপর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে আবারও এই অধ্যায়ের কিছু অংশগুলো পুনরায় আলোচনা করে দিচ্ছি, যেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। এই অধ্যায় ছিল চোখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি সেখানে চোখের অবস্থান, চোখের গঠন, তারপরে এই বিস্তারিত আলোচনা করেছি এবং দর্শন কৌশল, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারপরে শিক্ষার্থীরা এরপরে এসেছিল এখানে এই অধ্যায়ে কান, এবং কান সম্পর্কেও তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, কানের অবস্থান, তারপরে কানের গুরুত্বপূর্ণ কাজগুলো, কানের গঠন, তারপরে শ্রবণ কৌশল ইত্যাদি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এছাড়াও আমি এখানে করটির বিভিন্ন, আমাদের যে দেহের যে করটির বিভিন্ন অংশগুলো, পার্টগুলো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। তো শিক্ষার্থীরা তোমাদের এই অংশগুলো প্রত্যেকটা টপিকই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো তো আমাদের জানা প্রয়োজন অবশ্যই। আর তাছাড়াও এই অংশগুলো থেকে পরীক্ষা অনেকবার আসছে, আমি তোমাদেরকে বারবারই বলেছি। তো এখন আমি আজকে যেটি পড়াবো সেটা হচ্ছে এনজাইম, হরমোনের অতিরিক্ত প্রভাবে আমাদের কি ক্ষতি হতে পারে, হরমোনের অভাবে আমাদের কি হতে পারে। তারপরে হচ্ছে এখানে আরও কিছু জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন রয়ে গেছে, আমি সেগুলোতেই যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নগুলো বোর্ডে লিখব তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় তুলে ফেলবে, কারণ প্রতিটাই কিন্তু অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো প্রায় সময় বোর্ডে এসেছিল। তো শিক্ষার্থীরা, এখন আমাকে কনফার্ম করো লেখাটা বোঝা যাচ্ছিল কিনা। আচ্ছা, আচ্ছা আবিদা সুলতানা, তারপর ঠিক আছে, আমি আবারও পরবর্তীতে কমেন্ট বক্সে এসে দেখব। তো তোমরা প্রথমেই দেখো মিশ্র গ্রন্থি কি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মিশ্র গ্রন্থি কি। শিক্ষার্থীরা লিখো মিশ্র গ্রন্থি কি, এই প্রশ্নটা তোমরা লিখে ফেলো, মিশ্র গ্রন্থি কি। তো শিক্ষার্থীরা, মিশ্র গ্রন্থি কি বা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হ্যাঁ, অথবা যদি এই প্রশ্নটা যদি এইভাবে আসে তাহলে তোমরা একই দিবা, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, মিশ্র গ্রন্থি বলা হয় কেন। শিক্ষার্থীরা দেখো, প্রশ্নটা দু রকমের কিন্তু উত্তর কিন্তু একটাই। অর্থাৎ এখানে প্রশ্ন বলা হচ্ছে মিশ্র গ্রন্থি কি, তারপরে যদি মিশ্র গ্রন্থি কি, এটা সরাসরি একটি প্রশ্ন, আমরা বলতে পারি মিশ্র গ্রন্থি হচ্ছে এই, কিন্তু আমি বলবো সংজ্ঞাটা। কিন্তু যদি একই প্রশ্ন যদি এভাবে আসে যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, তাহলে তোমরা ভুলে যাবে না এইটার উত্তর মিশ্র গ্রন্থি কি এর মধ্যেই রয়ে গেছে। তাহলে প্রশ্নটা যদি এভাবেই আসে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, যা উত্তর মিশ্র গ্রন্থি কি, আমরা একই উত্তর দিতে পারবো। তো শিক্ষার্থীরা, আমাকে আবারও বলো, কনফার্ম করো তোমরা প্রশ্নটা লিখে ফেলছো কিনা। হ্যাঁ, যদি লিখো ঠিক আছে, অল ক্লিয়ার আবিদা সুলতানা, হ্যাঁ, জুবাইদা ইসলাম অল ক্লিয়ার, ঠিক আছে, ফারিয়া, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো শিক্ষার্থীরা, মিশ্র গ্রন্থি আছে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ কিছু গ্রন্থি আছে যা একাধারে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে, যেমন অগ্নাশয়। শিক্ষার্থীরা, আমাদের দেহে কিছু গ্রন্থি আছে যা একাধারে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তো শিক্ষার্থীরা, অন্তঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি কি, এবং সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস ব্যাখ্যা আমি পূর্বের ক্লাসে করেছিলাম। তাহলে এখন তোমরা জেনে রাখো যে কিছু গ্রন্থি আছে যারা একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করছে, আবার বহিঃক্ষরা গ্রন্থি কাজগুলো করছে। তাহলে এই অগ্নাশয় হচ্ছে সেরকম একটি গ্রন্থি, একাধারে দুই ধরনের কাজ করতে পারে। তাহলে এই মিশ্র গ্রন্থি হচ্ছে যে সকল গ্রন্থিগুলো একাধারে কি করছে, যে সকল গ্রন্থিগুলো কিছু গ্রন্থি আছে, আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে কিছু গ্রন্থি আছে যারা একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, যেমন অগ্নাশয় গ্রন্থি। এই অগ্নাশয় গ্রন্থিটা কিন্তু এমন একটি গ্রন্থি যা কিছু বিশেষায়িত কোষ থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন উৎপন্ন হয়। তার মানে কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এটা এমন একটি গ্রন্থি যার কিছু বিশেষায়িত কোষ আছে, অগ্নাশয়ের মধ্যে কিছু বিশেষায়িত কিছু কোষ আছে। শিক্ষার্থীরা, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বলা হচ্ছে?
অগ্নাশয়ের মধ্যে কিছু বিশেষায়িত কোষ আছে, যেই কোষগুলো কি করছে, সেই কোষগুলো থেকে এমন একটি ইনসুলিন এবং গ্লুকাগন সে হরমোন উৎপন্ন করতে সক্ষম এরা। এই কোষগুলো ইনসুলিন এবং হরমোন উৎপাদন করতে সক্ষম। তাহলে আমি আবারও বলছি যে অগ্নাশয়ের মধ্যে বিশেষায়িত কিছু কোষ আছে যারা কি করছে, যারা এই বিশেষায়িত কোষগুলো একাধারে ইনসুলিন এবং গ্লুকোজ উৎপাদন করতে সক্ষম। তাই আমরা কি করতে পারি, এই অগ্নাশয় এই বিশেষায়িত কোষগুলো করে থাকে, উৎপন্ন করে। আর কি করছে সেগুলা, এবং সেটা রক্তের মধ্যে ক্ষরিত হয়। তো শুধু যে সেগুলা পরবর্তীতে সেটা রক্তের মধ্যে ক্ষরিত হয় এবং দেহে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে থাকে। তো শিক্ষার্থীরা, এই জন্যই আমরা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলতে পারি। আর এছাড়াও আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি এই জন্য যে এই গ্রন্থি থেকে কিন্তু অগ্নাশয়িক রস অর্থাৎ প্যানক্রিয়াটিক জুস উৎপন্ন হয় এবং সেটি অগ্নাশয় নালীতে বাহিত হয় এবং অন্ত্রে গিয়ে পৌঁছায়। তাহলে দেখো, অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস নিঃসৃত হয়, আমি আবারও বলছি, অগ্নাশয় থেকে অগ্নাশয়িক রস বা প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়। এই যে জুসটা নিঃসৃত হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা আমাকে রিপ্লাই করে জানিও তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তাহলে দেখো, সেই যে অগ্নাশয়িক রস উৎপন্ন হয় এবং অগ্নাশয় নালীতে যে বাহিত হচ্ছে, সেটা কি করছে, পরবর্তীতে অন্ত্রে গিয়ে পৌঁছায়। তাই আমরা একে মিশ্র গ্রন্থি বলবো। আর যে হরমোন আছে, হরমোন কিন্তু কি করছে জানো, সেটি নির্দিষ্ট মাত্রার চেয়ে যদি হরমোনটা কম বা বেশি পরিমাণ নিঃসৃত হয়, তাহলে কিন্তু স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। এবং এই হরমোনটা আমাদের যে অগ্নাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেটা যদি যতটুকু নিঃসৃত হওয়ার প্রয়োজন তার থেকে যদি কম অথবা বেশি নিঃসৃত হয়, তাহলে আমাদের দেহে নানান ধরনের ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। তো শিক্ষার্থীরা এবার বুঝতেই পেরেছ, অগ্নাশয় কোষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নাশয় আমাদের মিশ্র গ্রন্থি হিসাবে পরিচিত। তাহলে আবার এমসিকিউ আসতে পারে যে কোন গ্রন্থিটি মিশ্র গ্রন্থি নামে পরিচিত। তাহলে আমরা সেখানেও জানবো যে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। আর অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, তাহলে ব্যাখ্যাটা পেয়ে গেছো। অথবা যদি বলা হয় যে মিশ্র গ্রন্থি কি, তাহলে তোমরা মিশ্র গ্রন্থির সংজ্ঞা দিয়ে উদাহরণ হিসাবে দিয়ে দিবে অগ্নাশয় গ্রন্থি। তাহলে শিক্ষার্থীরা, অনেক সময় আসে এরকম যে সংজ্ঞাটা আসে যে এটা কি, বা ধরো মিশ্র গ্রন্থি কী, অথবা মিশ্র গ্রন্থি বলতে কী বোঝায়। তোমরা মনে করো যে সংজ্ঞাটা চেয়েছে, আমি সংজ্ঞা দিয়ে শেষ করে দেব। ঠিক না, সেটা আসলে সংজ্ঞা দেওয়ার সাথে সাথে উদাহরণ যদি জানা থাকে, উদাহরণ জেনে রাখতে হবে এবং চাইলেও দিতে হবে, আর যদি না চাওয়া হয় তাও দিতে হবে। তো শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেনে আমি যাই। সেটা হচ্ছে, আমরা যদি বলি এনজাইম কি, এনজাইমটা তোমরা জানো। এরপরে প্রশ্নটা তোমরা লিখে ফেলো, এনজাইম কি, এনজাইম কি। হ্যাঁ, এই প্রশ্নটি এবং এর বৈশিষ্ট্য লিখো, এর বৈশিষ্ট্য লিখো। এগুলো প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা এখনই লিখে ফেলো, বৈশিষ্ট্যগুলো লিখো। এটা একটি প্রশ্ন হতে পারে। তাহলে দেখো, অনুধাবনমূলকে যে এনজাইম জ্ঞানমূলক হিসেবে আসতে পারে এনজাইম কি। আবার কখনো দেখা যায় যে এনজাইম বলতে কি বোঝায়, তখন কিন্তু আরেকটু নাম্বার পাওয়ার জন্য আমাদের শুধু সংজ্ঞা দিয়ে শেষ করতে হবে না, আমাদেরকে 2 নাম্বার নেওয়ার জন্য এনজাইমকে আরও ডিটেলস ব্যাখ্যা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এনজাইমের সংজ্ঞাটা দিব। যদিও বলা হয় যে এনজাইম বলতে কি বোঝায়, তার মানে এই নয় যে এনজাইম কি সেটার যে 1 নাম্বারের উত্তর আমি সেটুকু দিয়েই 2 নাম্বার পাবো, তা নয়। যখন 2-এর জন্য প্রশ্ন আসবে অনুধাবন প্রশ্নে যে এনজাইম বলতে কি বোঝায়, তখন তোমাকে বুঝতে হবে সেখানে 2টা নাম্বার বরাদ্দ করা আছে। অতএব এনজাইমের সংজ্ঞাটা তো দিবই, তার সাথে আরেকটু ডিটেলস ব্যাখ্যা করার জন্য এনজাইমের বৈশিষ্ট্যগুলো আমরা দিয়ে দেব। তাহলে দেখো, এনজাইম কি, এনজাইম হচ্ছে এক ধরনের অনুঘটক, অর্থাৎ প্রোটিনধর্মী যে সকল জৈব পদার্থগুলো কি করে, যে সজীব কোষে উৎপন্ন হয়ে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিজেই কি অপরিবর্তন অবস্থা থাকে, সেটাই হচ্ছে এনজাইম। শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি লিখবে, যে এনজাইম হচ্ছে যে প্রোটিনধর্মী এক ধরনের জৈব পদার্থ, তারপর জৈব সজীব কোষের মধ্যে এটা উৎপন্ন হয়। এনজাইম হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা বিক্রিয়ার সাথে যুক্ত হয়ে বিক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে, কিন্তু
বিক্রিয়ার শেষে নিজে ও পরিবর্তন থাকে, নিজের কোনো রকমই পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে এনজাইম। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বলতে পারি যে প্রোটিনধর্মী, অবশ্যই এটা প্রোটিনধর্মী এবং এক ধরনের জৈব প্রভাবও, এবং এই এনজাইমের কাজটি কিন্তু সজীব কোষের বাইরে কখনো সম্পন্ন হয় না। তাহলে আমরা সংজ্ঞাটা জেনে গেলাম। যদি অনুধাবন হিসাবে আসে তখন আমরা সংজ্ঞাটা তো লিখব, তার সাথে আরেকটি নাম্বার বেশি পাওয়ার জন্য আমরা কি করব, বৈশিষ্ট্যটাকে সেখানে কাজে লাগিয়ে দেব। অর্থাৎ আমরা সংজ্ঞা থেকে বুঝতে পেরেছি যে এটি এক ধরনের রাসায়নিক পদার্থ। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখো আমরা কি বলবো যে জৈব প্রভাবকের ভূমিকা পালন করে, আর কি করে সেটি নিজে অপরিবর্তন অবস্থায় থাকে। তোমরা মনে রাখবে এনজাইম কিন্তু সাবস্ট্রেটের উপর নির্দিষ্ট বিক্রিয়া ঘটায়, আর পানিতে দ্রবণীয় এটি কিন্তু নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে কিন্তু বিক্রিয়া ঘটায়, আর নিজে কিন্তু সেটা কি সেটা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এটা কিন্তু পানিতে দ্রবণীয়, পানিতে এনজাইমটা পানিতে সহজেই দ্রবণীয় হয়। তো শিক্ষার্থীরা এইগুলো একটা বৈশিষ্ট্যগুলো দিতে পারো। তারপর কার্যপদ্ধতি দ্রুত, কিন্তু ফলটা কিন্তু তাৎক্ষণিক, এদের কার্য পদ্ধতিটা দ্রুত এবং ফল তাৎক্ষণিকভাবে এটার ফলটা আমরা পেয়ে যাই। এছাড়া শিক্ষার্থীরা আমরা এনজাইম সম্পর্কে আরও কিছু বলতে পারি যে এই এনজাইম কিন্তু উৎপত্তি স্থলের কাছাকাছি কাজ করে। তাহলে আমরা আরেকটু জানতে পারলাম যে এনজাইমটা যেখানে উৎপন্ন হচ্ছে তার কাছাকাছি জায়গায় এটা কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকে। তো এইটা মোটামুটি আমরা বৈশিষ্ট্য হিসাবে নিতে পারি। তারপর বৈষম্য পর্দার মধ্য দিয়ে এটা ব্যতীত হতে পারবে না। আমরা যেন বৈষম্য বেদ্য যে সকল পর্দাগুলো আছে তার ভিতর দিয়ে এনজাইম কখনোই সেটা কী করবে, এটা ব্যতীত হতে পারে না। এইটাও আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তো শিক্ষার্থীরা মোটামুটি আমরা জেনে গেলাম। আর এটা কিন্তু 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিক্ষার্থীরা এটা কিন্তু স্বাভাবিকভাবে সক্রিয় থাকে। তাহলে রেঞ্জটা হচ্ছে 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা স্বাভাবিকভাবে সক্রিয় থাকে। তো শিক্ষার্থীরা এখন আমরা এরপরে আমরা আসতে পারি। আর তোমরা মনে রাখবে যে অল্প তাপমাত্রায় বা উচ্চ তাপমাত্রায়, যেমন 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি যখন হয়, 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এটা কিন্তু এনজাইমটা কী করে কার্যকারিতা হারিয়ে ফেলে, নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে এই মোটামুটি আমরা এনজাইমের সংজ্ঞা দিয়ে যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই 2 এ 2 পাওয়া যাবে। তো আমরা প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমি যদি তোমাদেরকে হরমোন নিয়ে আলোচনা করি, আমি গত ক্লাসেও কিছুটা বলেছিলাম হরমোন সম্পর্কে, এখন আমি হরমোন সম্পর্কে বলছি। আরেকটি প্রশ্ন তোমরা লিখে নাও, হরমোন কি, হরমোনের বৈশিষ্ট্যটা কি? তোমরা এই প্রশ্নটা তুলে ফেলো এবার। হরমোন কি? খুব দ্রুত করো, আজকে কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো সবচেয়ে বেশি থাকবে, আর সিকিউ কোশ্চেনও আছে। তাহলে দেখো হরমোন কি, হরমোনের বৈশিষ্ট্য লিখো। হরমোনের বৈশিষ্ট্যগুলো লিখো। এখন দেখো শিক্ষার্থীরা একই রকম আমি বলতে পারি যে তোমাদেরকে আমি বললাম যদি জ্ঞানমূলক হিসেবে আসে হরমোন কি, তাহলে হরমোনের সংজ্ঞাটা আমরা দিব। কিন্তু যদি আসে যে হরমোন বলতে কি বোঝায়, তার মানে হচ্ছে এটা অনুধাবন। আর অনুধাবনের ক্ষেত্রে অবশ্যই জ্ঞানমূলকের মতো 1 লাইন বা 2 লাইনে সম্পূর্ণ করলে আমরা 1 নাম্বারই পাবো, 2 নাম্বার পাবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এবারও আগেরটার মতোই আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। একটু ডিটেলস ব্যাখ্যা না করলে আমরা কখনো 2 এ 2 দিতে পারি না। কারণ এখানে 2 এর প্রশ্নটা করা হয়েছে এই জন্য যে তুমি জ্ঞানমূলকের পরেও কি আরও কিছু মানে ব্যাখ্যা করার চেষ্টা করো। যদি তুমি সেটা বুঝাইতে পারো তবে তোমাকে 2 নাম্বার দেওয়া হবে। তাহলে দেখো হরমোনটা কি, তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছিলাম শিক্ষার্থীরা, মানে এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমি তোমাদেরকে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির কথা আরও কয়েকবার বলেছি। তো অন্তঃক্ষরা হরমোনটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য তোমরা ভালো করেই জানো যে শিক্ষার্থীরা, তার আগে আমাকে বলো তোমরা ক্লিয়ার কিনা লেখাটা, আর বুঝতে পারছো কিনা আমাকে জানাইও। আমি যা বলছি তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই জানাবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত, এটা এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ।
এই তোমরা তো জানো যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থগুলো কিন্তু নির্দিষ্ট নালিকা নেই। তো যেহেতু নির্দিষ্ট নালিকা নাই, তাই তারা কি করে রক্ত বা লসিকার মাধ্যমে সেটা দেহের দূরবর্তী স্থানে নির্দিষ্ট জায়গায় সেটা কি করে সেখানে পরিবাহিত হয়ে কাজ করে। তার মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত, তার মানে হরমোনটা কি হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি যে সকল পদার্থগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে সকল জৈব রাসায়নিক পদার্থ, অর্থাৎ হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে, যেহেতু নির্দিষ্ট নালিকা পথ নেই তাই রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী উৎপন্ন স্থল থেকে দূরবর্তী স্থানে সেটি কী হয় পরিবাহিত হয়ে নির্দিষ্ট স্থানে কার্যকারিতা সম্পন্ন করে, সেটাই হচ্ছে হরমোন। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝিয়ে গেলে হরমোনটা আসলে কি। তো এখন যদি আমি বলি হরমোন কিন্তু নির্দিষ্ট মাত্রার চেয়ে কম নিঃসৃত হতে পারে, বেশি নিঃসৃত হতে পারে, তখন কিন্তু ব্যাঘাত ঘটে এবং অস্বাভাবিকতা দেখা দেয়। তাহলে আমি আবারও বলছি, এই যে হরমোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই হরমোনের মাত্রা যদি যে পরিমাণ বা যেটুকু উৎপন্ন হওয়া উচিত আমাদের দেহের জন্য সেটুকু যে কম অথবা বেশি যদি সেটা নিঃসৃত হয় তাহলে কিন্তু আমাদের শারীরিক ব্যাঘাত ঘটে থাকে। আমি কিন্তু কিছুক্ষণ পরেই আমি এই পরবর্তী টপিকে যাব, হরমোনের উপকারিতা বা অপকারিতা। তাহলে শিক্ষার্থীরা আরও বেশি জানতে পারবে ব্যাপারটি। তাহলে এখন দেখো হরমোনের বৈশিষ্ট্য কি কি হতে পারে। যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে তখন তো আমাকে বৈশিষ্ট্যগুলোর থেকেও কিছু টাচ করতে হবে যদি আমি ফুল মার্কসটা নিতে চাই। তাহলে এবার আমি বলতে পারি যে হরমোনের বৈশিষ্ট্যটা কি। তোমরা অবশ্যই জানো যে এটা আমি তো তোমাদেরকে সংজ্ঞা থেকেই বলেছি যে এটা নালিকাবিহীন গ্রন্থি। তার মানে এই হরমোন নামক যে গ্রন্থিটা আছে সেটা হচ্ছে নালিকাবিহীন। শিক্ষার্থীরা অন্তঃক্ষরা গ্রন্থিটা এটা নালিকাবিহীন গ্রন্থি থেকে এটা নিঃসৃত হচ্ছে। তাহলে হরমোনটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে? এটা নালিকাযুক্ত না, নালিকাবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। তারপরে আরেকটি বৈশিষ্ট্য আমরা কী দিতে পারি, যেটা উৎপন্ন স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়। তারপরে এটা কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্ত এবং লসিকার মাধ্যমে এটা পরিবাহিত হয়। তো শিক্ষার্থীরা পদ্ধতিটা মন্থর অথচ ফলটা সুদূর প্রসারী। এই যে হরমোনটা এটা খুবই মন্থর কিন্তু সুদূর প্রসারী। তাহলে তোমরা এটা সম্পর্কে আরও জানলে, এই হরমোনটা যে কাজ করে ধীরে ধীরে আমাদের দেহে কাজ করে, খুবই ধীরে ধীরে কাজ করে, কিন্তু ফলটা সুদূর প্রসারী। তার মানে বুঝতে পেরেছ, কাজটা দ্রুত না, খুবই ধীরে ধীরে কাজ করে, আমাদের দেহের মধ্যে ধীরে ধীরে কাজ করেছে, কিন্তু ফলটা সুদূর প্রসারী, অনেক দিন পর্যন্ত এটা ভোগ করতে হয়। শিক্ষার্থীরা এছাড়া আমরা আরও কিছু বলতে পারি, এদের রাসায়নিক প্রকৃতি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিয়ার। শিক্ষার্থীরা তোমরা কি বুঝছো? তোমাদের জন্য কিন্তু আমার ক্লাস নেওয়া, আর এই জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন দিয়ে যারা ভালো লিখতে পারে, এখানে কিন্তু কোনো টিচারের নাম্বার কাটার কোনো সম্ভব নাই যদি তুমি সঠিকভাবে লিখতে পারো। ফুল মার্কস পাওয়া যায়। তোমরা ম্যাথে যেরকম ফুল মার্কস পেতে পারো সেরকম আমাদের সেই প্রতিটা প্রশ্নের ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো যদি সঠিকভাবে লিখতে পারো, এখানে আমরা চাই, আমাদের কোনো উপায় নেই যে নাম্বার কমিয়ে দেওয়া। তাই তোমাদেরকে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলোকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। তো শিক্ষার্থীরা আমি হরমোনের আরেকটি বৈশিষ্ট্য তোমরা বলতে পারো যে এটা কিন্তু হরমোনটা কাজের পরে কিন্তু এটা নিষ্ক্রান্ত হয়, দ্রুত এটা নিষ্ক্রান্ত হয়। মানে কাজের সময় সেটা অন্তর্পতিতে করতেছে, কিন্তু কাজ শেষ হওয়ার পরে সেই হরমোনটা দ্রুত নিষ্ক্রান্ত হয়ে যায়। তো শিক্ষার্থীরা কার্যপদ্ধতিটার মন্থর, কিন্তু কাজ শেষে কিন্তু এটা বিনষ্ট হয়ে যায় এবং দ্রুত নিষ্ক্রান্ত হয়ে যায়। আমি আবারও বলছি, এটা কাজ শেষ হওয়ার পরে বিনষ্ট হয়ে যায় এবং নিষ্ক্রান্ত হয়ে যায়, দ্রুত এটা নিষ্ক্রান্ত হয়ে যায়। এই হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য আমরা বলতে পারি। আর এটা কিন্তু আমাদের দেহের রাসায়নিক সমন্বয় হিসেবে এটা কাজ করে থাকে। আমাদের দেহের মধ্যে যে রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মোটামুটি দিয়ে দিবে, তাহলে অবশ্যই 2 নম্বর পাবে। শিক্ষার্থীরা আমাদের আরও অনেক প্রশ্ন আছে, আর যেহেতু এই অধ্যায়টি আজকে আমি শেষ করব, তাহলে আমি সামনে আরও আগাচ্ছি। তাহলে আমরা পরবর্তীতে প্রশ্নটা যেটা যেতে পারি সেটা হচ্ছে যে দেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা। এবার এটা হচ্ছে
CQ কোশ্চেনের গ নাম্বার বা ঘ নাম্বার হিসেবে আসতে পারে। তোমরা এই প্রশ্নটা CQ হিসেবে লিখে রাখো যে দেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা। শিক্ষার্থীরা লিখে ফেলো প্রশ্নটা, দেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা, হরমোনের ভূমিকা বর্ণনা করো, উল্লেখ করো বা বর্ণনা করো। শিক্ষার্থীরা দেখো, আমি কিছুক্ষণ আগেই হরমোনের কথা বলেছিলাম যে এটা খুব কাজ করে খুব মন্থর গতিতে, কিন্তু সুদূর প্রসারী। এখন দেখো আবার আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছিলাম কি, যে হরমোন কি বলেছিলাম, যে এটা কাজের পরে নিষ্ক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, এখন দেখো আবার আরেকটি বৈশিষ্ট্য বলেছিলাম যে হরমোন, আমি আরেকটি বৈশিষ্ট্যের মধ্যেও আমি কিন্তু বলেছিলাম যে কম বা বেশি হলে এটা মানে দেহের মধ্যে উৎপন্ন হচ্ছে, কিন্তু আমাদের পরিমাণের চেয়ে কম বা বেশি হলে কি হয়, আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা। তাহলে এই প্রশ্নটাই এটা, দেখো দেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা বর্ণনা করো। তাহলে হরমোন কিন্তু আমাদের দেহের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় এই একটি প্রশ্ন এভাবে আসতে পারে। শিক্ষার্থীরা অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের দেহের দৈহিক বৃদ্ধিতে হরমোনের ভূমিকা। অর্থাৎ হরমোনের ভূমিকা কিভাবে আমাদের দৈহিক বৃদ্ধিতে কাজ করছে, এটা কিন্তু বিগত বছরে CQ কোশ্চেন হিসেবে অনেকবার এসেছিল। তাহলে তোমরা জানো যতটুকু, তার সাথে আরেকবার মিলিয়ে নেবে এবং পরীক্ষায় উত্তর লেখার জন্য তোমার মন গড়া কথা না লিখে পড়ে বুঝে লিখবে, যেন আমরা তোমাদেরকে নাম্বার কাটার কোনো পথ না পাই। তো শিক্ষার্থীরা এবার দেখো দেহের বৃদ্ধিতে হরমোন আমাদের কিভাবে কাজ করছে। তো কঙ্কালতন্ত্রের বৃদ্ধি, আমি এখানে কিছু পয়েন্টসগুলো আমি উল্লেখ করব, তোমরা লিখতে পারো কঙ্কালতন্ত্রের বৃদ্ধি। আমাদের কঙ্কালতন্ত্র তোমরা জানো, কঙ্কালতন্ত্র অর্থাৎ আমাদের দেহে যে অস্থিগুলো আছে একটার সাথে একটা মিলিত হয়ে যে আমাদের দেহের যে একটা সুনির্দিষ্ট আকৃতি দান করেছে, সেটাই তো কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে এই হরমোন অনেক কঙ্কালতন্ত্রের বৃদ্ধির ক্ষেত্রে হরমোন ভূমিকা পালন করে। তো আমরা এটাও লিখে ফেলতে পারি, পয়েন্টসগুলো অবশ্যই লিখবে এবং ব্যাখ্যা আমি দিয়ে দেব। এখন দেখো কিভাবে করছে, শিক্ষার্থীরা দ্রুত লিখবে, দেখা যাচ্ছে কিনা দ্রুত। দেখো কঙ্কালতন্ত্রের বৃদ্ধিতে, তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে যে পিটুইটারি গ্রন্থি আমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পিটুইটারি গ্রন্থিরা আমার থেকে ক্ষরিত হয় এই গ্রোথ হরমোন, আর থাইরয়েড গ্রন্থি থেকে হচ্ছে থাইরক্সিন হরমোন। এবং মানুষের দৈহিক বৃদ্ধিতে এই দুইটি হরমোন থাইরয়েড থেকে উৎপন্ন হচ্ছে থাইরক্সিন হরমোন, আর হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারি গ্রন্থি উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থীরা দেখো, তাহলে দেখো আমাদের থাইরয়েড গ্রন্থি ক্ষরিত হচ্ছে থাইরক্সিন হরমোন, আর আমাদের যে পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে গ্রোথ হরমোন। এই দুটি হরমোনই কিন্তু আমাদের দৈহিক শারীরিক দেহের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো শিক্ষার্থীরা এবার দেখো আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, তরুণাস্থি, এবার হ্যাঁ তোমরা দ্রুত খেয়াল করো, তরুণাস্থি বৃদ্ধি, তারপরে যে আমাদের অস্থির মধ্যে যে অস্টিওব্লাস্ট আছে সেই ব্লাস্টের আবির্ভাব, তারপরে আমাদের অস্থির মধ্যে যে ক্যালসিয়াম আয়ন আছে সেই আয়নগুলো সঞ্চয় করা, কন্ড্রোসাইট, অস্টিওসাইট, এইগুলার পূর্ণ প্রাপ্তি ইত্যাদি কাজগুলো এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপাকের ক্ষেত্রেও হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নাম্বার লিখো বিপাকের ক্ষেত্রে। তাহলে বিপাক প্রক্রিয়ায়, এই বিপাক ক্রিয়ার ক্ষেত্রে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে রাখছে শিক্ষার্থীরা, আমাদের এটা কোষের মধ্যে আমাদের যে কোষ আছে, এবার লক্ষ্য করো আমাদের যে কোষ আছে, আমাদের দেহের কোষের অ্যামিনো অ্যাসিডগুলো গ্রহণ এবং প্রোটিনগুলো যে আমাদের দেহে সংশ্লেষণ হয়, এই সংশ্লেষণ হার বৃদ্ধি করে আমাদের এই হরমোনগুলা। তাছাড়া আমাদের এই হরমোনগুলো বৃদ্ধি করে বলেই ফলে আমাদের দেহের মধ্যে যে পেশি বৃদ্ধি ঘটবে, এবং আমরা অনেক সময় ক্ষুধার্ত হই। ক্ষুধার্ত অবস্থায় কিন্তু এই হরমোনটা আমাদের দেহের রক্তে আর মুক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি করে দেয়, এবং এর কারণে কিন্তু আমাদের দেহে ক্ষয় রোধ হয়। তো শিক্ষার্থীরা এভাবে বিপাক ক্রিয়ার ক্ষেত্রে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা কিন্তু আরেকটি পয়েন্টস আমরা লিখে ফেলতে পারি, সেটা হচ্ছে
সেক্ষেত্রে তোমরা লিখে ফেলো আয়ন বৃদ্ধি। আয়ন বৃদ্ধি আরেকটা হতে পারে, আয়ন বৃদ্ধির ক্ষেত্রে আমরা আরেকটি পয়েন্টস লিখে ফেলতে পারি আয়ন বৃদ্ধি। আমাদের দেহে বিভিন্ন ধরনের আয়ন আছে, তা এই আয়ন বৃদ্ধির ক্ষেত্রে হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখো আমাদের যে গ্রোথ হরমোন বললাম সেটা কি করছে, দেহের বিভিন্ন আয়নের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করছে এবং দৈহিক আমাদের গ্রোথ হরমোনের মধ্যে আমাদের যে গ্রোথ হরমোনটা আছে, আমি বললাম যে গ্রোথ হরমোনটা কোথা থেকে উৎপন্ন হয়, সেক্ষেত্রে মনে আছে তোমরা কি প্রশ্ন উত্তরটা দিতে পারবে? গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোনটা উৎপন্ন হয়ে থাকে, পিটুইটারি গ্রন্থি থেকে। শিক্ষার্থীরা এই যে পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোনটা নিঃসৃত হচ্ছে, এই গ্রোথ হরমোন কিন্তু দেহের বিভিন্ন আয়নের পরিমাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে কিন্তু আমাদের দৈহিক বৃদ্ধিটা নিয়ন্ত্রিত হচ্ছে। আর যদি এটি অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণ করে, আবার বৃক্ষ থেকেও কিন্তু এই হরমোন বিভিন্ন আয়ন পুনঃ শোষণ কাজ করে, ফলে আমাদের দেহের একটা বিশেষ ভূমিকা এরা এভাবে পালন করে থাকে। আমাদের যে অঙ্গের আকার বৃদ্ধি করছে সেটাও কিন্তু হরমোনের কারণে। তাহলে শিক্ষার্থীরা আরেকটি হচ্ছে আমরা লিখে ফেলতে পারি, সেটা হচ্ছে যে অঙ্গের আকার বৃদ্ধি, আমাদের দেহের আকার বৃদ্ধি বা আমাদের দেহের বিভিন্ন অঙ্গগুলো যে আছে অঙ্গের আকার বৃদ্ধি, অঙ্গের আকার বৃদ্ধি। তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো অঙ্গের আকার বৃদ্ধি মানে কি, আমাদের যে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যে বৃদ্ধি পাচ্ছে, আমরা জন্ম যখন নেই তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মাচ্ছে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা বেড়ে উঠি তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বয়সের সাথে সাথে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যে আমাদের দেহের অঙ্গেরগুলোর যে বৃদ্ধি ঘটছে সেটা কিন্তু এই হরমোনের কারণে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অঙ্গের এই আকারের বৃদ্ধি, অর্থাৎ আমরা তো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়েই জন্মাচ্ছি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো পরবর্তীতে বয়সের বৃদ্ধির সাথে সাথে তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যে বৃদ্ধি ঘটাচ্ছে সেটা কিন্তু হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ক্ষেত্রে। শিক্ষার্থীরা তারপর আছে দুগ্ধ উৎপাদনে। তাহলে আমরা আরেকটি পয়েন্টস লিখতে পারি দুগ্ধ উৎপাদনে, দুগ্ধ উৎপাদনে, দুগ্ধ উৎপাদনে। তো শিক্ষার্থীরা এটা তোমরা অবশ্যই জানো দুগ্ধ উৎপাদনটা কি। মা যখন সন্তান জন্ম দেয় তখন সেই সময় কিন্তু হরমোনের কারণেই সন্তান দুধ পান করার জন্য যে দুধ উৎপন্ন হয় সেটা গর্ভ অবস্থা থেকেই উৎপন্ন হতে থাকে এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই হরমোনের উৎপন্ন হয় বলেই হরমোন সেটা তাগাদ দিচ্ছে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে। একটি গুরুত্বপূর্ণ কাজটা এই হরমোন করছে, না হলে আমরা শিশু অবস্থায় আমরা বেড়ে উঠতে পারতাম না। যখন আমাদের খাবারের প্রয়োজন আমরা খাবারগুলো গ্রহণ করছি তখন কিন্তু আমরা খেতেই পারতাম না। তাহলে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সন্তানদেরকে আমরা যে সন্তান অবস্থা আমরা শিশু অবস্থায় যে আমরা বেড়ে উঠেছি এই কাজগুলো কিন্তু এই গ্রোথ হরমোন না হলে মাধ্যমে যদি না হতো, গ্রোথ হরমোন যদি উদ্দীপ্ত না করতো তাহলে মা তার দুধ পান করার মতো অবস্থা হতো না, ইচ্ছা করলে সম্ভব হতো না। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই গ্রোথ দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে গ্রোথ হরমোনগুলো। তাহলে আমরা আরেকটি পয়েন্টস লিখতে পারি 6 নম্বরটা, আমরা আরেকটি পয়েন্টস আমরা এখানে লিখতে পারি। সেই 6 নম্বর পয়েন্টসটা তোমরা লিখে ফেলো, 6 নম্বর পয়েন্টসটা লিখে ফেলো লোহিত রক্তকণিকা সৃষ্টি। আমরা এখানে আরেকটি পয়েন্টস লিখতে পারি লোহিত রক্তকণিকা সৃষ্টি, লোহিত রক্তকণিকা সৃষ্টি, রক্তকণিকা সৃষ্টি। শিক্ষার্থীরা এইটা আরেকটি পয়েন্টস হতে পারে। তাহলে দেখো লোহিত রক্তকণিকা সৃষ্টিটা কিভাবে হচ্ছে, আমাদের যে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় উদ্দীপ্ত করে এই লোহিত রক্তের কণিকাগুলোর সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাহলে এবার আমরা আসি অস্বাভাবিকতা, অর্থাৎ হরমোনের ভূমিকাটা উপকারিতা দিক আমরা দেখলাম, কিন্তু হরমোন আমাদের যে অপকার করে না তাও নয়। তাহলে আমাদের যখন আসবে যে দেহের বৃদ্ধিতে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো, সেখানে আমাদের উপকারী দিকটাও লিখতে হবে এবং অপকারী দিকটাও লিখতে হবে। তাহলে দেখো উপকারী দিক আমরা পেয়েছি 6টি। এখন আমরা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখব যে অস্বাভাবিক গ্রোথ হরমোনের কারণে ফলাফল, অর্থাৎ আরেকটি প্রশ্ন হতে পারে যে অস্বাভাবিক হরমোনের প্রভাব ব্যাখ্যা করো, অস্বাভাবিক হরমোনের ক্ষেত্রে প্রভাব ব্যাখ্যা করো, সেটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমরা আরেকটি প্রশ্ন লিখে ফেলি,
আরেকটি প্রশ্ন আমরা লিখে ফেলি। তো সেটা শিক্ষার্থীদের তোমরা আরেকটি প্রশ্ন লেখো যে অস্বাভাবিক গ্রোথ হরমোন ক্ষরণের ফলাফল ব্যাখ্যা করো। অস্বাভাবিক গ্রোথ হরমোনের ফলাফল। তাহলে আমরা আরেকটি প্রশ্ন লিখতে পারি অস্বাভাবিক গ্রোথ হরমোন ক্ষরণের ফলাফল। অস্বাভাবিক গ্রোথ হরমোন ক্ষরণের ফলাফল এইটা একটা প্রশ্ন হতে পারে 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য। তাহলে দেখো অস্বাভাবিক, আমি তোমাদেরকে বলেছি গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোনটা যখন স্বাভাবিক, আমি প্রথমেই বলেছিলাম যে হরমোন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যতটুকু প্রয়োজন উৎপন্ন হওয়া ততটুকু, কিন্তু তার চেয়ে কম বা বেশি হলে আমাদের ক্ষতি হয়। এখন যতটুকু উৎপন্ন হওয়া প্রয়োজন ততটুকু উৎপন্ন হলে আমরা এই অংশগুলো আমাদেরকে এই কাজগুলো আমাদের দেহে করে থাকে হরমোন। কিন্তু যদি অস্বাভাবিকভাবে হরমোনটা উৎপন্ন হতে থাকে তাহলে আমরা যে সকল সমস্যায় পড়ি তার মধ্যে একটা হচ্ছে বামনত্ব। তাহলে আমরা লিখতে পারি বামনত্ব। হ্যাঁ শিক্ষার্থীরা, একটা হচ্ছে বামনত্ব। তাহলে তোমরা লক্ষ্য করো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে দেখো বামনত্ব, তারপর হচ্ছে দৈত্যত্ব, অর্থাৎ তারপরে হচ্ছে গরিলাত্ব। বামনত্ব বুঝতেই পেরেছো, যদি বামনত্বটা হচ্ছে শিশুকালে পরিমিত পরিমাণ হরমোন ক্ষরিত না হলে, আমরা তো শিশুকাল থেকে বয়সে বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা বাড়ি, কিন্তু শিশুকালে যে সময়ে যেটুকু পরিমাণ হরমোন নিঃসৃত হওয়ার প্রয়োজন ছিল সেটুকু যদি স্বাভাবিকভাবে নিঃসৃত না হয় তাহলে কিন্তু সেই শিশুটি ধীরে বামনত্বই থেকে যায়। সেজন্য কিন্তু আমাদের একটু বলা হয়ে থাকে যে বয়সের সাথে সাথে তার সমবয়সীদের সাথে একটু লক্ষ্য রাখা উচিত, কারণ সমবয়সীদের মধ্যে আমরা বুঝতে পারবো যে তার বৃদ্ধিটা ঠিক আছে কিনা। কারণ আমরা যদি সেই ব্যাপারে উদাসীন হই তাহলে আমাদের পরবর্তীতে একটি কষ্টের কারণ হয়ে যাবে। তা আমরা অনেক সময় দেখি যে বামনত্ব একটা হয়ে যায়, তো সেইটা কিন্তু আসলে সেই সময়ও কিন্তু চিকিৎসা করা যায়। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, আমরা যদি সেটা সচেতন থাকি তাহলে অবশ্যই আমরা চিকিৎসাও করতে পারি, তখন হয়তো বা এতটা বামন হতো না। কিন্তু এই হরমোন যদি বয়সের তুলনায় কম ক্ষরিত হয় তাহলে সেই শিশুটা কি হচ্ছে বামনত্ব থেকে যাচ্ছে। তারপরে দেখো আমরা আরেকটি পয়েন্টস দিতে পারি দৈত্যত্ব। তাহলে দেখো আরেকটি পয়েন্টস হচ্ছে দৈত্যত্ব। এখন দেখো শিক্ষার্থীরা, দৈত্যত্ব সেটা হলো কি, তোমরা তো বুঝতেই পেরেছো। তাহলে অতিরিক্ত মাত্রায় যদি ক্ষরণ হয়, হ্যাঁ, এখন দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে গ্রোথ হরমোনটা আমাদের সাহায্য করে। এখন যদি পরিমাণের তুলনায় অতিরিক্ত মাত্রায় হরমোনটা ক্ষরিত হয় তাহলে কিন্তু আকার আকৃতি এত বেশি বড়, এত বেশি মানে বৃদ্ধি পাবে যে তাকে একদম মানে স্বাভাবিক কিছু অস্বাভাবিক দেখাবে। তো ওইটাকে আমরা বলি দৈত্যত্ব। আরেকটাও আমরা বলতে পারি, গ নাম্বারটা লিখে নাও, সেটা হচ্ছে গরিলাত্ব। শিক্ষার্থীরা দেখো, গরিলা যেটা বলি গরিলাত্ব। হ্যাঁ, এখন দেখো গরিলা তো তোমরা দেখো যে হাত পায়ে অঙ্গটঙ্গগুলা ও সব কিছুই একদম মানে বেশি বেড়ে যাওয়া। তাহলে গরিলাত্বটা হচ্ছে কি, বয়স্ক অবস্থায় সাধারণত এটি অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোন ক্ষরিত হয়ে থাকে। তো আমরা দেখব যে গরিলাত্বটা কিন্তু গরিলাত্ব সেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে না, এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে। তাহলে বয়স্ককালে যখন এই গরিলাত্বটা হবে শিশুদের ক্ষেত্রে না, তার মানে কি হচ্ছে এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে। তাহলে দেখবো আমরা বয়স্ক অবস্থায় অতিরিক্ত পরিমাণ গ্রোথ হরমোন নিঃসৃত হলেই তখন মানুষের হাত তারপরে হচ্ছে মুখমণ্ডল অস্থিগুলো অস্বাভাবিকভাবে, মানুষের হাত আর মুখমণ্ডলগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর তখন তাকে স্বাভাবিক মানুষের মতো না দেখে মানে গরিলা মতো দেখায়, তাই আমরা তখন তাকে বলি গরিলাত্ব। তো এই হচ্ছে এখানে একটা প্রশ্ন। তাছাড়া শিক্ষার্থীরা আমার আরও কিছু প্রশ্ন আছে, সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো মিশ্র গ্রন্থিটাও আমি বলেছি, শারীরবৃত্তিকারী হরমোনের ভূমিকা বলেছে। তো এখন দেখো আরেকটি গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি রাজা বলা হয় কেন। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় সময় আসে, তোমরা সেটা লেখো। পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি রাজা বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয় কেন? এটা তোমরা ভালো করে জানো, এই প্রশ্নটা প্রায় আসে।
পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা রাজা বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয় কেন? তো শিক্ষার্থীরা, পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয় কেন সেটা তোমরা অবশ্যই জানো। এটা কিন্তু অনেকবার এসেছিল। কুমিল্লা 17, যশোর 15, চট্টগ্রাম 17, দিনাজপুর 17, 19, রাজশাহী 15, 17, সিলেট 19। তাহলে দেখো, পিটুইটারি গ্রন্থি হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমাদের যতগুলো গ্রন্থি আছে সবচেয়ে ছোট গ্রন্থিটাই হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তো তোমরা মনে রাখবে, এই পিটুইটারি গ্রন্থিটা সবচেয়ে ছোট। এমসিকিউ আসতে পারে যে সবচেয়ে ছোট গ্রন্থিটা কি, তখন তোমরা বলবে পিটুইটারি গ্রন্থি হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি। এইটি কিন্তু আমাদের মস্তিষ্কে অবস্থিত আর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক বেশি। তাহলে আমি আবারও বলছি, পিটুইটারি গ্রন্থিটা কি? পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি এবং এটি আমাদের মস্তিষ্কে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হরমোন। এছাড়া এটি শক্তিশালী, এটি নিঃসৃত হরমোনের সংখ্যা অনেক বেশি, আবার বিভিন্ন গ্রন্থির উপর এর প্রভাবও বেশি। তাহলে এটি হচ্ছে আমাদের মস্তিষ্কে অবস্থিত সবচেয়ে ছোট গ্রন্থি। এটির সংখ্যা অন্যান্য গ্রন্থির তুলনায় অনেক বেশি আর অন্যান্য গ্রন্থির উপর এর প্রভাবটা অনেক বেশি। তাই গ্রন্থিটাকে আমরা পিটুইটারি গ্রন্থি, গ্রন্থির রাজা বলি। এটি আমাদের কোথায় অবস্থিত? চোখের পিছনে মস্তিষ্কের পাদদেশে একটি ক্ষুদ্র বৃন্তের সাহায্যে। মস্তিষ্কের পিছনে চোখের, এটা হচ্ছে আমাদের, এটা কোথায় অবস্থিত শিক্ষার্থীরা? অবশ্যই তোমরা মনে রাখবে, চোখের পিছনে মস্তিষ্কের পাদদেশে। আমাদের চোখের পিছনে মস্তিষ্কের, আমাদের যে মস্তিষ্ক আছে তার পাদদেশে, অর্থাৎ আর একটি ক্ষুদ্র বৃন্তের সাহায্যে কিন্তু এটা যুক্ত থাকে। এটি 1 সেন্টিমিটার ব্যাস, লালচে ধূসর বর্ণের। এটার ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার এটার ব্যাস। এটা 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা কি বলবো? 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট সম্পন্ন, আর এটা লালচে বর্ণের, দেখতে মটর দানার মতো, ওজন প্রায় 0.5 গ্রাম। তাহলে ওজনটা হচ্ছে, এটার ওজন হচ্ছে 0.5 গ্রাম। 0.5 গ্রাম। তাহলে দেখো 0.5 গ্রাম, তাহলে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাস। তাহলে 1 সেন্টিমিটার ব্যাস, হ্যাঁ 1 সেন্টিমিটার ব্যাস, 1.0 দেওয়া দাও, তাহলে 1 সেন্টিমিটার ব্যাস আর ওজন হচ্ছে 0.5 গ্রাম। তাহলে শিক্ষার্থীরা দেখো, পিটুইটারি গ্রন্থি আমাদের স্বাভাবিক বৃদ্ধি বিপাকীয় কাজগুলো কি করছে? নিয়ন্ত্রণ করছে। জননাঙ্গের বৃদ্ধিতে সাহায্য করছে। থাইরয়েডের মধ্যে আমাদের থাইরক্সিন নিঃসরণেও কিন্তু এই পিটুইটারি গ্রন্থি কাজ করছে। এটা থেকে কিন্তু 6টি ট্রপিক হরমোন ক্ষরণ করে। এই পিটুইটারি গ্রন্থি কিন্তু 6টি ট্রপিক হরমোন ক্ষরিত করে থাকে। তাহলে দেখো, এতগুলো গুরুত্বপূর্ণ কাজ এই পিটুইটারি গ্রন্থিটা করছে। তাহলে দেখো, আকারে ক্ষুদ্র হলেও বিভিন্ন হরমোনের উপর তার প্রভাবটা সবচেয়ে বেশি, সংখ্যায় অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো এই হরমোনটা করে থাকে। তাই আমরা পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বলি। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের প্রশ্ন। ট্রপিক হরমোনটা কি? আরেকটি প্রশ্ন তোমরা লিখে ফেলো, ট্রপিক হরমোনটা কি? আমি একটু আগে বললাম 6টি ট্রপিক হরমোন থাকে। তাহলে দেখো, ট্রপিক হরমোনটা কি? ট্রপিক হরমোন কি? এটা একটা প্রশ্ন আসতে পারে। ট্রপিক হরমোন কি শিক্ষার্থীরা? ট্রপিক হরমোন কি? এই আরেকটি প্রশ্ন আসতে পারে যে ট্রপিক হরমোন কি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি ট্রপিক হরমোনটা কি? এটা তোমরা আবারও লক্ষ্য করো। তাহলে দেখো, যে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি এবং তার হরমোনিক থেকে উদ্ভিদ করে, তাহলে যে সকল হরমোনগুলো অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে। আমি আবারও বলছি, যে সকল হরমোনগুলো অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে, তাহলে আমরা কি বলতে পারি? অন্য গ্রন্থি, দেখো, যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, তার হরমোনগুলো ক্ষরণে উদ্দীপ্ত করে, সেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। অর্থাৎ যে হরমোনগুলো অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, তার হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, তাকে বলা হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে দেখো শিক্ষার্থীরা,
তাহলে এই যে ট্রপিক হরমোন, 6টি ট্রপিক হরমোন আছে। ট্রপিক হরমোন কয়টি? 6টি। এবং এই 6টি সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয়। ট্রপিক হরমোন কিন্তু 6টি আছে। তাহলে তোমরা লিখে রাখতে পারো 6টি ট্রপিক হরমোন আছে, 6টি, যারা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। তাহলে ট্রপিক হরমোন কয়টি? 6টি, যা সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং জমা হয়। সম্মুখী পিটুইটারি গ্রন্থি থেকে, এরা হচ্ছে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং নিঃসৃত হয়। সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং নিঃসৃত হয়। তাহলে শিক্ষার্থীরা, সম্মুখ পিটুইটারি গ্রন্থিতে উৎপন্ন হয় এবং সেখানে জমা থাকে এবং প্রয়োজনে রক্তবাহিকায় ক্ষরিত হয়ে সারা দেশে প্রভাব বিস্তার করে। এবং এখানে গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং জমা থাকে, উৎপন্ন হয়ে জমা থাকে এবং প্রয়োজনে সেখানে কি করে, এবং যখন নাকি প্রয়োজন হয় তখন নাকি প্রয়োজনে সেটা রক্তবাহিকায় ক্ষরিত হয়ে সারা দেহে সেটা প্রভাব বিস্তার করে থাকে। সেটাই হচ্ছে ট্রপিক হরমোন। তো শিক্ষার্থীরা, মোটামুটি আমরা ট্রপিক হরমোনটা সম্পর্কেও জেনে গেলাম। তো এখন আমার মোটামুটি এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন তোমাদের আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, আমি তোমাদের কান পড়িয়েছিলাম, ওটিটিস মিডিয়া কি? আরেকটা প্রশ্ন তোমরা লিখে ফেলো, চট করে আরেকটা প্রশ্ন লিখে ফেলো, এবং এইটাই আমার শেষ ক্লাস, এইটাই আমার শেষ। দেখো, একটা হচ্ছে ওটিটিস মিডিয়া কি? ওটিটিস মিডিয়া কি? তাহলে দেখো, ওটিটিস মিডিয়া কি? আমি তোমাদেরকে কান পড়িয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীরা দেখো, কানের মধ্যে আমাদের তো কানে 3টা পার্ট, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। কিন্তু ওটিটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ জটিত কোনো রোগকে বলা হয় ওটিটিস মিডিয়া। অর্থাৎ আমাদের কানের মধ্যকর্ণের মধ্যে যখন কোনো সংক্রমণজনিত কারণে যখন আমাদের কোনো কানের সমস্যা দেখা দেয়, তখন সেই রোগটাকে বলা হয় ওটিটিস মিডিয়া। তাহলে আমরা জানলাম কি, এটা মধ্যকর্ণের একটি সংক্রমণজনিত রোগ। কানের ভিতরে আমরা যে কানের ভিতরের বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকেই বলা হয় ওটিটিস মিডিয়া। কানের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা জানি যে মধ্যকর্ণটা গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগকার একটি ইউস্টেশিয়ান নালী আছে। আমরা দেখেছিলাম তোমাদের চিত্র যখন আমি এঁকেছিলাম, তখন তোমরা দেখেছো যে একটি মধ্যকর্ণের অংশ থেকে একটা ইউস্টেশিয়ান নালীটা কিন্তু যুক্ত ছিল, এবং সেটা গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগকারী ইউস্টেশিয়ান নালীটা ছিল। এই ইউস্টেশিয়ান নালীটা ছিল এবং অধিকাংশ সময় কিন্তু এটি বন্ধ থাকে। শুধুমাত্র আমরা যখন কোনো খাবার খাই, ডোক গলার সময় আমরা যখন, এটা সবসময় বন্ধ থাকে, কিন্তু আমরা যখন খাবারটা খাই তখন আমরা যখন ডোক গিলি তখনই এটা খুলে যায়। তো শিক্ষার্থীরা, তো এখন দেখো, লক্ষ্য করো, তো খুলে যায় এবং শুধু ডোক গলার সময় থাকে। কোনো কারণে যদি কোনো জীবাণু এই নালী দিয়ে যদি আমাদের মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলি কি? ওটিটিস মিডিয়া। তাহলে আমি আবারও বলছি, কোনো কারণে যদি কোনো জীবাণু এই নালী দিয়ে যদি আমাদের মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করে থাকে, নালী দিয়ে এসে আমাদের মধ্যকর্ণে আসে এবং সেখানে প্রদাহ সৃষ্টি করে, তখন তাকে বলা হবে ওটিটিস মিডিয়া। তো বয়স্কদের তুলনায় কিন্তু এই ওটিটিস মিডিয়াটা শিশুদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওটিটিস মিডিয়া রোগটি কিন্তু তুলনামূলকভাবে বয়স্কদের হয় না, এটা শিশুদের রোগ। শিশুদের দেখবা যে অনেক সময় কানে পানি পড়ে, কান ব্যথা করে, কানে পুজ হয়, এইগুলো হচ্ছে সংক্রমণজনিত রোগ। তাহলে এই সংক্রমণ রোগটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে শিক্ষার্থীরা, বয়স্কদের তুলনায় হয়। এখন এটার ধরনটা কি? এটা 3টি ধরন হতে পারে, একটা স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী, আর এটা হচ্ছে অ্যাডহেসিভ। তাহলে শিক্ষার্থীরা দেখো, যাদের জন্য এই রোগটা বেশি ঝুঁকিপূর্ণ কেন হয়? 4 মাস বয়স্ক শিশুদের ক্ষেত্রে এই রোগটা হতে পারে। যাদের বয়স 4 মাস তাদের জন্য ওটিটিস মিডিয়াটা হতে পারে। তারপর যে সকল শিশুরা কি করে, অনেক শিশুরা আছে তারা ডে কেয়ারে থাকে, ডে কেয়ার সেন্টারের মধ্যে অনেকগুলো ডে কেয়ার সেন্টারের মধ্যে অনেকগুলো শিশুরা কি করে, একত্রে থাকার কারণে তখন তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে ওটিটিস মিডিয়াটা হয়ে থাকে। এছাড়াও কিন্তু শিক্ষার্থীরা দেখো, যদি অনেক মা সন্তানকে দুধ পান করায় বা কোনো তরল জাতীয় খাবার যদি শুয়ে খাওয়ায়, তখনও কিন্তু এই ওটিটিস মিডিয়া রোগটি হওয়ার সম্ভাবনা থাকে।
তো শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু পরিবারের যদি কারোর পরিবারের মধ্যে যদি অটিটিস মিডিয়া নামক কোনো রোগের সংক্রমণ থেকে থাকে তাহলেও শিশুরা এটা পেয়ে থাকে। এছাড়া শিশুরা যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশে যদি শিশুরা যে পরিবেশে আছে সেই পরিবেশের মধ্যে যদি দেখা যায় যে ধূমপান বা পরিবেশটা ধূমপানযুক্ত, তাহলে সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে প্রভাব বিস্তার করে এবং অটিটিস মিডিয়া রোগটি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা এইভাবে নানানভাবে অটিটিস মিডিয়া হয়ে থাকে ধূমপানযুক্ত এবং দূষণমুক্ত এলাকায় থাকার কারণে। হ্যাঁ, তো শিক্ষার্থীরা আজকে তাহলে আমার এখানে আজকে এই অধ্যায়টি শেষ করলাম। এই অধ্যায়টি শেষ হলো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাসে আমি নতুন অধ্যায় শুরু করব, সেটি হচ্ছে 12তম অধ্যায়। তোমরা সবাই মনে রাখবে এটা আজকের অধ্যায়টি শেষ করলাম, ঠিক আছে? এই অধ্যায় থেকে তোমরা সিটি পরীক্ষাটা দিবে। আর 12তম অধ্যায় প্রাণীর নিয়ে আমি আলোচনা করব, প্রাণীর অধ্যায়টি নিয়ে 12তম অধ্যায়টি। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। প্রাণীর আচরণ অধ্যায়টি নিয়ে এই পর্যন্ত আজকে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থেকো এবং সিটি পরীক্ষাটি সবাই ভালো দিবে এই আশা করছি। আল্লাহ হাফিজ।